তো গতদিন শিখাইছিলাম হচ্ছে মৌলিক উপপাদ্য। আজকের টপিক নেম হচ্ছে ডিস্ট্রিবিউটেড থিওরাম বা বিভাজন উপপাদ্য। হ্যাঁ, বিভাজন উপপাদ্য। জাস্ট আমি শর্টকাট লিখলাম বিভাজন উপপাদ্য। ইংলিশ টার্মটা মনে রাখতে হবে, অনেক সময় এমসিকিউ তে দেয় ডিস্ট্রিবিউটেড থিওরাম। তো চলো আমরা ডিস্ট্রিবিউটেড থিওরামটা কেমন এটা একটু দেখি। যে থিওরামটা এখন পড়াবো এটার প্রমাণও পরীক্ষায় আসে, পাশাপাশি সরলতে এটার ব্যবহার আসবেই, প্রতিবার আসে এখান থেকে। হ্যাঁ, এটার মেন থিওরামটা হচ্ছে এটা, a+b a+c। যতগুলো বোর্ডে প্রশ্ন আসছে সরলীকরণ থেকে, তার 90% কোশ্চেনেই এই উপপাদ্যের ব্যবহারটা আছে। বাট সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে বইতে কোথাও বলা নাই যে এই উপপাদ্যটা আসলে একটা ইকুয়েশনের বিহেভ কেমন হলে ব্যবহার করতে হয়। এটা খুবই অ্যাস্টনিশড হওয়ার মতো একটা বিষয়, যে উপপাদ্যের ব্যবহার এত পরীক্ষায় আসে, প্রমাণ দেওয়া আছে, বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে। কিন্তু আসলে একটা স্টুডেন্ট যদি চিন্তা করে যে একটা স্টুডেন্ট মানে একটা ইকুয়েশনের বিহেভটা কেমন হলে আমি এটা অ্যাপ্লাই করব, এটা আসলে ক্লিয়ার করে কোথাও বলা নাই। তো এই জন্য এটার প্রয়োগটা ভালোভাবে বুঝতে হবে। তো তার আগে এটা 2 মার্কের প্রমাণ আসে, চলো আমরা প্রমাণটা আগে করে নিই। বাম পাশ থেকে প্রমাণ করা যায়, তবে এক্সট্রা কিছু জিনিস বাইরে থেকে নিয়ে আসতে হবে। ডিমর্গানের ল অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা ডিমর্গান লটা শিখাইনি, আজকে শিখাবো। তো এই জন্য আমি তোমাদের পিডিএফটা গতদিন দিতে ভুলে গেছি, আজকে ক্লাস শেষে দিয়ে দিব। তো আমার পিডিএফ এ দেখবা যে 2টা নিয়মেই প্রমাণ করে দেওয়া আছে। লেফট সাইড থেকেও প্রমাণ করে দেওয়া আছে, রাইট সাইড থেকেও প্রমাণ করে দেওয়া আছে। আমার সাজেশন থাকবে তোমরা রাইট সাইড থেকে প্রমাণ করবা, তাহলে বাইরে থেকে এক্সট্রা কোনো জিনিস নিয়ে আসতে হবে না। বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসতে গেলে ওটা যদি তোমার এক্সাম হলে মনে না থাকে তাহলে আর পারবা না। এই জন্য রাইট সাইড থেকে করব, অটো ইকুয়েশনটা মিলে যাবে। তাহলে এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব মৌলিক উপপাদ্য ব্যবহার করেই, তোমরা প্রমাণ করতে পারবা। প্রথমত আমরা সাধারণ গণিতে যেভাবে গুণ করতাম ওভাবেই করব। যেমন a এর সাথে আগে যদি a কে গুণ করি তাহলে a × a হবে। তাহলে এখানে কিন্তু মনের ভুলে a স্কোয়ার লেখা যাবে না। বুলিয়ান অ্যালজেব্রায় কি বর্গ নিয়ে কাজ হয়? এই গত ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা আর মৌলিক অপারেশন কয়টা শিখেছিলাম? অ্যান্ড অর নট, দ্যাট মিন্স বুলিয়ান যোগ গুণ আর কমপ্লিমেন্ট বা পূরক। সেখানে কি বর্গ ছিল? ছিল না। তাহলে ওরকম করে লেখা যাবে না। বুলিয়ান অ্যালজেব্রায় স্কোয়ার লেখাটা ভ্যালিড না। তাহলে এর সাথে এ গুণ করলাম, এর সাথে সি গুণ করো। এবার এ দিয়ে দুটা গুণ হয়ে গেল, এবার বি দিয়ে ওই দুটা টার্মকে গুণ করো। এটা কিন্তু ক্লাস 6 এর পড়াশোনা, স্যার কখন শুরু করছেন? মাত্র শুরু করলাম। দেখো তাহলে বিভাজন উপপাদ্যর নাম লিখে জাস্ট প্রমাণ করাচ্ছি বাবা, কিছুই করায়নি। দেখো, আচ্ছা এটা তো নর্মাল বীজগাণিতিক গুণের মতোই করেছে। হ্যাঁ, এই পর্যন্ত আশা করা যায় কারো কোনো বুঝতে প্রবলেম নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভাজন উপপাদ্য a+bc = a+b a+c এটা প্রমাণ করা। আমরা রাইট সাইড ধরে প্রমাণ করতেছি, তোমরা চাইলে লেফট সাইড ধরেও করতে পারো। তো আমার সাজেশন থাকবে রাইট সাইড থেকে করো। লেফট সাইড থেকে কেউ যদি জানতে চাও তাহলে আমার পিডিএফ এ দেখে নিও। আচ্ছা, তাহলে গতদিন কি কি শিখাইছিলাম আজকেও কিন্তু একটু আগে রিপিট করলাম। দুইটা পদ যদি সেম হয় বা দুইটা ভ্যালু যদি সেম হয়, যোগ অথবা গুণের ক্ষেত্রে কি লেখা যায়? কয়টা লেখা যায়? একটা লেখা যাবে। একটা লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে যা আছে তাই থাকবে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে a+bc নিয়ে আসা। অলরেডি কিন্তু একটা চলে আসছে, খেয়াল করছো? বিসি তো অলরেডি আমাদের ইকুয়েশনে আছেই, তার মানে বিসিটা যা আছে এটাকে আমরা কিছুই করব না। এটা যা আছে এটা রেখে দিব, এটাকে কোনো কিছু করার দরকার নাই, কারণ এটা আমাদের প্রমাণে লাগবে। এই যে এখানে প্রমাণে লাগবে। আচ্ছা, এখন দেখো তো এই প্রথম 3টা পদের ভিতরে কিছু কি কমন যায়? এই 3টা এ কমন যায়। এ কমন যায়, রাইট। তাহলে এ যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে 1 থাকে, পরেরটাতে সি থাকে, তারপরেরটাতে বি থাকে। আশা করা যায় এই পর্যন্ত সবাই বুঝেছি। কমন না মানে তো ভাগ করার, তো বাচ্চারাও জানে। তো এগুলো আর রিপিট করছি না। দেখো,
এই উপপাদ্যটা গতদিন শিখাইছিলাম কিন্তু, যে বাকি পদগুলোকে আমরা পাত্তা দিব না যদি আমরা একটা ভ্যালু ওয়ান খুঁজে পাই। কখন? বুলিয়ান যোগের ক্ষেত্রে। তাহলে বুলিয়ান যোগের ক্ষেত্রে অনেক বড় একটা ইকুয়েশনের একটা ভ্যালু যদি সামহাও ওয়ান হয়ে যায়, তাহলে টোটাল রাশিটার মান কত হয়? ওয়ান। ওয়ান হয়। তাহলে ওয়ান প্লাস সি প্লাস বি, এই জায়গাটাতে আমরা ওয়ান লিখলাম। আর এর সাথে ওয়ান গুণ দেওয়াটা কি আসলে খুব জরুরি ছিল? সরাসরি আমরা এ লিখলেও পারি। এই যে আমরা এ লিখে ফেললাম। আচ্ছা, তাহলে এ প্লাস বিসি। আশা করা যায় সবাই বুঝেছো, তাহলে প্রমাণ হয়ে গেল না? এই প্রমাণটা আরেকভাবে করা যায়। যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে যে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রয়োগ করে বা বুলিয়ান উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করো, তাহলে এভাবেই করতে হবে। কিন্তু পরীক্ষায় যদি বলে প্রমাণ করো যে এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি, তাহলে আমরা চাইলে এটা সত্যক সারণীতে প্রমাণ করতে পারি, যেটাকে আমরা ইংলিশে বলি ট্রুথ টেবিল। তো সেটা আমার নোটে করে দেওয়া আছে, একটু দেখে নিবা। বা ট্রুথ টেবিল দিয়ে কিভাবে উপপাদ্য প্রমাণ করে সেটা আমরা ডি মর্গান লয়ে সামনে পড়াবো, ওটাতে শিখাবো। এখন আমরা যে কাজটা করব, এই বিভাজন উপপাদ্যটা প্রমাণ তো করে ফেললাম, পরীক্ষায় এটা সরল যখন করব তখন এই উপপাদ্যটা কিভাবে ব্যবহার করব, এইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এটাতে কনসেন্ট্রেশন একদম ফুল থাকতে হবে, হ্যাঁ, কনসেন্ট্রেশন কমপ্লিট থাকতে হবে। কারণ তুমি যতগুলো সরল করবা তার 90% জায়গাতেই এইটার প্রয়োগ থাকবে। তাহলে তো এটা পড়াই লাগবে ভালোভাবে। দেখো, তাহলে মনে রাখার সিস্টেমটা আগে বলি। দেখো, এর সাথে পরের ট্রাম আলাদা আলাদা যোগ হচ্ছে, এর সাথে বি আলাদা যোগ হচ্ছে, তার মানে এটা কমন। এর সাথে সি আলাদা যোগ হচ্ছে। তাহলে উপপাদ্যটার নাম কি ছিল? বিভাজন উপপাদ্য। আমি মনে হয় আগের ক্লাসে একটু ফান করে শিখাইছিলাম যে মনে করো এতে হলো অপু বিশ্বাস, বিতে বুবলি, আর এই সিটা ধরো শাকিব খান। অথবা এটাই ধরো শাকিব খান। তাহলে ধরো শাকিব খান বুবলির সাথেও সংসার করতেছে, অপু বিশ্বাসের সাথেও সংসার করতেছে। ব্যাপারটা কিন্তু এরকম। দেখো, এ বি এর সাথেও যোগ হয়েছে, এ সি এর সাথেও যোগ হয়েছে, বাট আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল। এভাবে মনে রাখো। আচ্ছা, এখন প্র্যাকটিক্যালি এটা কেমন ধরনের ইকুয়েশনে প্রয়োগ হয়? প্রথম দিকে একটু কমপ্লেক্স মনে হতে পারে, দু তিনটা এক্সাম্পল দিলে আশা করা যায় সহজ হয়ে যাবে। আচ্ছা, তার আগে একটু সবাই বলো তো, যে গত ক্লাসে শিখাইছিলাম যদি একটা পদ এ হয় তার বিপরীত বলতে বুলিয়ান অ্যালজেব্রায় কিভাবে লেখা হয়? এবার স্যার। এ বার, রাইট। আর যদি বলা হয় একটা পদ এ বার, তাহলে তার বিপরীত কি? এ। রাইট। তাহলে এ বার হইলে তার বিপরীত এ হবে। আর প্রথম পদটা যদি এ হয় তার বিপরীত বলতে এ বার বোঝায়। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটা ইকুয়েশন লিখলাম এ প্লাস এ বার বি। এবার আপাতত প্রশ্ন পরে করো, আগে আমরা একটু মেলাই যে এটাকে যদি আমরা এ কনসিডার করি, এটাকে যদি বি কনসিডার করি, আর এটাকে যদি সি কনসিডার করি, তাহলে একটু আগে যে সূত্রটা আমরা শিখাইছিলাম সেটা অনুসারে আমরা এখন এটা ভেঙে ভেঙে লিখব। আচ্ছা, দুইটা পদ যদি দেওয়া থাকে, কোন পদটা ছোট কোন পদটা বড়, এটা আমি এইভাবে তোমাদেরকে চিন্তা করতে বলবো। এই সূত্রের ক্ষেত্রে যে পদের চলকের সংখ্যা কম সেটা ছোট পদ, যে পদে চলকের সংখ্যা বেশি সেটা বড় পদ হিসেবে কনসিডার করবা। তাহলে এখন বলো তো, এখানে টোটাল দুইটা পদ আছে, কোন পদটা বড় কোন পদটা ছোট? এ স্যার ছোট, এ এ। বি হচ্ছে গিয়ে ঠিক বড়। আছে, তাহলে এই ছোট পদের সাথে তার বিপরীত ট্রাম যেটা আছে এটাকে একবার যোগ করব। কারণটা কি? ওই যে এবারটাকে আমি বি হিসেবে কনসিডার করেছি। আগের সূত্রটা কি ছিল? এ প্লাস বি এ প্লাস সি। তাহলে এটা দুইবার যোগ হয়েছিল আলাদা আলাদা ভাবে, তো আমরা সেটাই করলাম। এর সাথে এবার যোগ করলাম, এর সাথে বি যোগ করলাম। দেখো, ওই সূত্র অনুসারে তাহলে তো এটা আমরা লিখতেই পারি, প্রথমটাকে এ এবারটাকে বি বিটাকে সি। আমরা কিভাবে পরীক্ষার হলে বুঝবো সেটার এক্সপ্লেনেশনটা পরে দিচ্ছি। আপাতত ওই সূত্র অনুসারে তো এটা লেখা ঠিক আছে। এখন বলো, একটা পদ যদি আরেকটার বিপরীত হয়, মাঝখানের সাইন যদি প্লাস হয়, তাহলে এটা সমান কি লেখা যায়? এই পদ সমান কি লিখতে ওয়ান। পারবো আমরা? ওয়ান লিখতে পারবো, তাই না? ওয়ান। তাহলে সেই ওয়ানটা তো না লিখলেও হয়, সেই ওয়ানটা না লিখলেও হয়, তাহলে এটা হয়। তাহলে ইজিলি আমরা এটা লিখে ফেলতে পারি। আচ্ছা,
এখন তোমরা পরীক্ষার হলে বুঝবা কিভাবে যে কখন আসলে একটা ইকুয়েশনে বিভাজন উপপাদ্য প্রয়োগ হবে, সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, তোমরা দেখবা যে একটা অনেক বড় ফাংশনও যদি থাকে, টার্গেট করবা যে কোনো দুইটা পদ। তো যে কোনো দুইটা পদের ভিতরে যে পদটা ছোট, যেমন এখানে দুইটা পদের ভিতরে এই পদটাকে আমরা ছোট হিসাবে কনসিডার করলাম, তাহলে দেখতে হবে যেই পদটা ছোট তার অপোজিট টার্ম যেই পদে থাকবে সেখানে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই হবে। আবার বলতেছি, যেই পদটা ছোট তার বিপরীত টার্মটা যদি কোনো পদে থাকে, তাহলে ওই ছোট পদের সাথে যেখানে বিপরীত ফরম্যাটে আছে সেখানে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই হবে। যদি এমন হয় যে এই পদটা ছোট তার বিপরীত নামটা পাশের কোনো পদে বা অন্য যে কোনো পদে নাই, তাহলে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই হবে না। বিভাজন উপপাদ্য তখনই অ্যাপ্লাই হবে যে পদটা ছোট তার অপোজিট টার্মটা কোনো একটা পদে থাকতে হবে। এখন স্যার, অপোজিট পদের সাথে মাল্টিপল আকারে কি থাকবে? সেখানে যা খুশি তা থাক, সেটা আমার দেখার দরকার নেই। যেই পদটা ছোট হিসেবে কনসিডারেশন করব ওইটার বিপরীত টার্ম থাকতে হবে। তাহলে বিপরীতটার সাথে কি গুণ আছে কি যোগ আছে সেটা আমরা দেখব না, আমরা দেখব হচ্ছে যে তার অপোজিট টার্মটা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ছোট টার্মটা যদি আমরা চিন্তা করি তাহলে তার অপোজিট টার্মটা এবার আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে যখনই এটা দেখবো অ্যাপ্লাই করব, তাহলে সহজ বুদ্ধি কি, ছোট পদের সাথে তার বিপরীতটা আগে যোগ করব, দেন বিপরীতটা বাদ দিয়ে যে পড়ে থাকবে সেইটাকে আমরা যোগ করব। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ছোট পদের বিপরীত টার্ম থাকলেই আমি কেন বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করতেছি? আসলে আমরা একটা উপপাদ্য শিখতেছি কেন বুলিয়ান অ্যালজেব্রায়? একটা ফাংশনটাকে ছোট করার জন্য। সরল করা মানে কি? ফাংশনটাকে ছোট করা। তা আমরা যদি, যেমন দেখো, এ প্লাস বি সি, একটু ভালোভাবে যদি অবজার্ভ করো, তাহলে এ প্লাস বি সি, তাহলে বি আর সি এর মাঝখানে একটা অপারেশন আছে, সেটা হচ্ছে গুণ বা লজিক্যাল অ্যান্ড। আর আমরা যদি মনে করি এ প্লাস বি সি এর ভিতরে আরেকটা অপারেশন কি আছে, আরেকটা অপারেশন আছে হচ্ছে এই যে প্লাস আছে। তাহলে আমরা যদি বলি এই বাম পাশে টোটাল কয়টা অপারেশন আছে, কাউন্ট করো তো। অপারেশন কয়টা আছে? বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন তো তিনটা, তাই না? এই ইকুয়েশনে কয়টা অপারেশন আছে? বি আর সি এর মাঝখানে একটা গুণ আছে, এ প্লাস বি সি এর মাঝখানে যোগ আছে। তাহলে অপারেশন টোটাল কয়টা, কাউন্ট করো। দুইটা। দুইটা স্যার। বাম পাশে দুইটা অপারেশন আছে। এবার দেখো তো ডান পাশে কাউন্ট করো। এইখানে একটা অপারেশন আছে, এইখানে একটা অপারেশন আছে, আর এই দুটার মাঝখানে আরেকটা অপারেশন আছে, সেটা হলো কিছু না থাকা মানে গুণ অবস্থায় থাকা। তাহলে এই পাশে কয়টা অপারেশন আছে? স্যার তিনটা। তিনটা অপারেশন আছে। তাহলে আমাদের কি মাথায় কখনো টিচারকে এই প্রশ্নটা করতে ক্লাসে মন চাই নাই যে স্যার, আমরা তো আসলে একটা উপপাদ্য শিখি ইকুয়েশনটাকে ছোট করার জন্য। তো বিভাজন উপপাদ্য এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি হয়, তাহলে বাম পাশেই তো ভালো ছিলাম, অপারেশন কম ছিল। তা আমরা অ্যাপ্লাই করে কেন আরো বড় পদের দিকে যাচ্ছি? তাহলে যে কোনো সময় কিন্তু এই বিভাজন উপপাদ্য এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি অ্যাপ্লাই করা যাবে না। আমরা তখনই অ্যাপ্লাই করব যদি ছোট পদের বিপরীত টার্ম পাশের পদে থাকে। কেন? দেখো, এবার একটু খেয়াল করো। আমরা এই ইকুয়েশনে যদি চিন্তা করি, তাহলে এ এর উপরে বার আছে, তার মানে একটা অপারেশন আছে। এবার আর বি এর মাঝখানে গুণ আছে, তাহলে আরেকটা অপারেশন আছে। এ প্লাস এ বি বারের মাঝখানে প্লাস আছে, তার মানে আরেকটা অপারেশন আছে। টোটাল এখানে অপারেশন কয়টা হলো? মূল ফাংশনে কয়টা আছে বলো? মূল ফাংশনে অপারেশন কয়টা আছে? তিনটা না? একটা এবার, এবারের মাঝখানে এখানে কি আছে? গুণ আছে, তাহলে আরেকটা অপারেশন আছে। তারপরে এ প্লাস এ বার বি এর মাঝখানে আবার যোগ আছে, তাহলে টোটাল অপারেশন আছে তিনটা। আমরা যখন এই উপপাদ্য অ্যাপ্লাই করে সরল করে ফেললাম, এখন কয়টা অপারেশন আছে লাস্ট পদে? কয়টা আছে? একটা আছে জাস্ট, একটা স্যার। এ আর বি এর মাঝখানে। তাহলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে কোনো উপপাদ্য শিখতেছি যে বুলিয়ান অ্যালজেব্রার ফাংশন গুলোকে ছোট করব। পরীক্ষায় এত কিছু না জানলেও হবে, আমি তোমাদের জাস্ট ব্যাখ্যাটা দিলাম যে আসলে এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি এই উপপাদ্যটা কখন ব্যবহার করতে হয়, এবং কেনই বা আমরা একটা আরেকটার অপোজিট থাকলেই এটা ব্যবহার করতেছি। কারণ দেখো, যদি একটা আরেকটার অপোজিট থাকে তাহলেই তো ওই টার্মটা কি হয়ে যাচ্ছে? ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে অনেক বড় একটা টার্মকে যদি আমরা ওয়ান করে ফেলতে পারি, তাহলে ইকুয়েশনটা শর্ট হয়ে যাবে। এই জন্য আমরা এই কাজটা করতেছি। আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। একটা ইকুয়েশনে কিন্তু মাল্টিপল টাইমও কিন্তু বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই হতে পারে। আচ্ছা, তার আগে এই উদাহরণটা আবার একটু অপোজিটলি দিই।
প্রথমত আগে আমাকে বলো যে এই ইকুয়েশনটা কি দেখে চিনা যায় যে এখানে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা? বোঝা যায় যে এখানে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে কিনা এই সমীকরণে? কেমনে বুঝবা? আগে দেখবা কোন পদটা ছোট। দেখতে পাচ্ছি এখানে এই পদটা ছোট। তাহলে ছোট পদের কি থাকলে অন্য পদে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করা যায়? একটু আগে বলছি, বলো। বার থাকলে। ছোট পদের অপোজিট বার থাকতে হবে এটা কোনো কথা না, যেমন এই পাশেই তো এবার আকারে আছে। তাহলে আমাদের দেখতে হবে যেই পদটা ছোট, ছোট বলতে আমি একটু আগে কিন্তু বলছি যে যেই পদে চলকের সংখ্যা কম। তাহলে প্রথম পদে চলকের সংখ্যা কম, জাস্ট এ। পরেরটাতে দেখতে পাচ্ছ এ আর বি আছে, তাহলে দ্বিতীয় পদটা বড় পদ, তাহলে ছোট পদের বিপরীত, তাহলে এবারের বিপরীতকে এ। এই যে আছে বলেই আমরা এখানে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ পারতাম না। তাহলে এবারের সাথে এখন কাকে যোগ করব? এবারের সাথে এ কে যোগ করব। এ দেন এবারের সাথে কাকে নিব? ছোট পদটা কমন, ছোট পদটা অলওয়েজ উইল বি কমন, ছোট পদটা দুটার সাথেই যাবে, অপোজিটটার সাথে আগে যাবে, দেন অপোজিটটা বাদ দিয়ে ওই পদে যে পড়েছিল, কে পড়েছিল, এ বাদ দিয়ে বি, তাহলে বি এর সাথে যাবে। তাহলে এখন আমরা এটা সূত্র তো জানি, একটা যদি আরেকটার অপোজিট হয় তাহলে এটা সমান ওয়ান হয়ে যায়। তাহলে এখানে পড়ে থাকলো কি? এখানে পড়ে থাকলো হচ্ছে এ বার প্লাস বি। সবাই কি বুঝেছো? এ পর্যন্ত সবাই বুঝতে পারছো? আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এবার আসো যে একাধিকবার যদি প্রয়োগ হওয়ার ঘটনা ঘটে তাহলে সমীকরণগুলো কেমন হতে পারে, চলো আমরা একটু দেখি। ধরো আমরা একটা সমীকরণ দিলাম এরকম। আগে তোমরা আমাকে ইনশিওর করো তো, এই দুইটা পদের কোন পদটাকে ছোট হিসেবে কনসিডারেশন করব, এটা বলো। এ বি। এ বি, রাইট। তাহলে এ বি এর যদি আমরা ছোট পদ হয় তাহলে এ বি এর বিপরীত টার্ম বলতে আমরা কি শিখাইছিলাম? এ বি বার। এ বি বার। তাহলে কি পাশের পদে আছে? ওর জি সাথে স্যার। কে গুণ আছে এটা আমাদের দেখার দরকার নাই। আমি কিন্তু বলছিলাম যেই পদটা ছোট তার অপোজিটটা যেই পদে থাকবে সেখানে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই হবে। তাহলে এ বি এর সাথে আগে কাকে যোগ করতে বলছিলাম? ছোট পদের সাথে আগে কাকে যোগ করতে বলছি? তার অপোজিটটা, তাহলে তার অপোজিট কে? এ বি বার। তাহলে এ বি বারটা নিয়ে ফেললাম। এবার বলো তো ছোট পদের সাথে এবার কাকে যোগ করব? এবার এবারকে যোগ করব, রাইট। তাহলে অপোজিটটা বাদ দিয়ে যে পড়ে থাকবে, তাহলে পড়ে আছে কি ডান সাইডে? এবার পড়ে আছে, তাহলে এবার নিলাম। আচ্ছা, এবার একটু মজার জিনিস আছে, দেখো। তাহলে এইটা সমান কি লেখা যায়? একটা আরেকটার অপোজিট, মাঝখানের সাইন প্লাস, কি লেখা যায়? ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়ান হয়ে গেলে এখন এখানে পড়ে থাকতেছে কি দেখো? এখানে পড়ে থাকতেছে এ বি প্লাস এ বার। এই ইকুয়েশনটা রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, মনে হচ্ছে শেষ হয়ে গেল, আসলে কিন্তু শেষ হয় নাই। এবার বলো তো এই দুটা পদের কোন পদটা ছোট? স্যার এবার। এবার। তাহলে এর অপোজিট কি? এর অপোজিট হচ্ছে এ, পাশের পদে আছে, ডেফিনেটলি আছে। তাহলে কি এখানে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই হবে না? হবে কি না? এবারের সাথে জি কাকে স্যার যোগ হবে। করবা? এবারের সাথে যোগ করব একে, এই যে করলাম। এবার ছোট পদের সাথে বিপরীতটা বাদ দিয়ে যে থাকবে, বিপরীতটা বাদ দিয়ে কে আছে? বি আছে, তাহলে বি কে নিব। তাহলে প্রথম টার্মটা কি হয়ে গেল? প্রথম টার্মটা হয়ে গেল ওয়ান। তাহলে এখন পড়ে থাকলো কি? এবার প্লাস বি, তাহলে এটা অ্যান্সার হবে। সবাই কি বুঝতে পারছো যে বিভাজন উপপাদ্য কখন অ্যাপ্লাই করতে হয়? বুঝতে পারছো না পারো নাই? তিনটা উদাহরণ দিলাম, আরো কিছু প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার চলো আমরা একটা এমসিকিউ এর জন্য শর্টকাট শিখাই। ধরো বিভাজন উপপাদ্যটা পরীক্ষায় ভুলে গেছো, তো না জেনে কিভাবে সরাসরি উত্তর লিখতে পারবা সেটা একটু শিখাই দিই। এটা কাজে দিবে। দেখা গেল যে নাই মামার থেকে কানা মামা ভালো, কমপ্লিটলি লিখে 3-4 পাওয়ার থেকে 0 পাওয়াটা কি ভালো? ডেফিনেটলি ভালো না। তাহলে আমরা যদি ভুলে যাই তাহলে ডিরেক্টলি ক্যালকুলেশন না করে কিভাবে এই উত্তরগুলো লিখতে পারবো সেটা একটু শিখাই দিই। আমরা একটা কাজ করি, যেগুলো আমাদের মাঝখানে ক্যালকুলেশন করেছি এগুলো আমরা বাদ দিয়ে দিই, তারপরে বোঝাই দিচ্ছি কিভাবে শর্টকাট ওই লাইনটা ডিরেক্ট উত্তর আসবে।
এগুলো অমিট করে দিলাম। তো এগুলো দরকার নেই, খালি মূল উত্তরটা রাখতেছি আর মূল ফাংশনটা রাখতেছি আমরা। হ্যাঁ, এগুলো কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশনটা আর একটু রিরাইট করি। এখানে একটু চলে গেছে, দেখো এখানে ছিল হচ্ছে এ। তোমরা আমাকে এতটুকু ইনশিওর করবা যে এই যে ইকুয়েশন, এটাতে কি বিভাজন উপপাদ্য অ্যাপ্লিকেবল নাকি অ্যাপ্লিকেবল না, মানে বিভাজন উপপাদ্য কি এটার উপরে প্রয়োগ করা যাবে নাকি যাবে না, এটা শুধু নিশ্চিত হইতে হবে। যাবে? যাবে স্যার। কেমনে বুঝবো বলো তো, বোঝার উপায় কি? স্যার বিপরীতটা আছে তাই। ছোট পদের বিপরীতটা থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখন আগে সিলেক্ট করবা ছোট পদ, তাহলে ছোট পদ কোনটা আগে সবাই বলো। এ। এ, তাহলে এইটা মার্ক করবা আগে। ছোট পদটা মার্ক করার পরে ছোট পদের যেটা বিপরীত টার্ম এইটা বাদ দিয়ে দিবা। এই যে বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকলো বলো তো? বি। শুধু বি কেন, এই যে এই পাশে কি এ নাই? এ প্লাস এই বি পাশে স্যার। এ আর এ অপোজিটটা প্লাস বাদ বি। দিলে এ প্লাস বি, দেখো এটার উত্তর এ প্লাস বি। এবার আসো, এইটাতে কি বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে? স্যার। যাবে স্যার। যাবে। তাহলে ছোট পদের অপোজিটটা কে? ছোট পদের অপোজিটটা কে? এ। এ। তাহলে ছোট পদ যেটা, এটা মার্ক করে তার অপোজিটটা বাদ দেবো। তাহলে ছোট পদের অপোজিটটা এখানে এ, তাহলে এটা কাটবো। পড়ে থাকলো কি? এবার এবার প্লাস বি। বি। এই যে এটা প্লাস উত্তর। বি। আচ্ছা, এবার আসো, এইখানে ছোট পদের বিপরীত টার্ম, এই যে এইটাতে আসো, এইটাতে আসো, এইটাতে আসো। তাহলে ছোট পদের বিপরীতটা কে? ছোট পদটা হলো এ বি, তাই না? ছোট পদটা হলো এ বি, তাহলে তার অপোজিটটা বাদ যাবে। তাহলে অপোজিটটা বাদ যে কে থাকবে? অপোজিটটা এ বাদ বি গেল, প্লাস এ বি এবার। এখানে এ বার পড়ে থাকলো। এখন বলো, এখানে ছোট পদ এবার কে পড়ে থাকলো? এ বি। এ- না, এ বি না, এবার ছোট পদ হলো এ বার। এখন ছোট পদ হচ্ছে এ বার, তাহলে এ বারের অপোজিট টার্মটা কাটতে হবে। এই যে এখন ছোট পদ কিন্তু এইটা চলক, যেহেতু এখানে কম, তাহলে তার অপোজিটটা কাটতে হবে। তাহলে এবারের অপোজিটটা কে? এ। এই যে দেখো এবার প্লাস বি, দেখছো? এই যে চলে আসছে। আল্লাহ স্যার। তাহলে আমরা এইভাবে শেষ। চিন্তা করলে খুব ইজিলি ইকুয়েশনটাকে চিন্তা করতে পারবো। তো যখন দেখবা যে আসলে তোমার মাথায় আসতেছে না যে কেমনে কেমনে যেন বড় করে করতে হয়, অথবা হাতে সময় কম, অথবা এমসিকিউ সলভের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। আচ্ছা, আশা করা যায় বিভাজন উপপাদ্য কখন অ্যাপ্লাই করতে হবে এটা আমরা বুঝে গেছি। এখন আমরা চলে যাব ডিমর্গানস ল। তাহলে আমরা টোটাল তিনটা উপপাদ্য শিখাচ্ছি। একটা হলো বেসিক থিওরাম বা মৌলিক উপপাদ্য, গত ক্লাসে শিখাইছিলাম। বিভাজন উপপাদ্য শিখালাম, আর এখন ডিমর্গানের ল শিখাবো। এছাড়াও আরো কিছু উপপাদ্য আছে, আমার নোটে আমি দিয়ে রাখছি। ওগুলো শুধুমাত্র উপপাদ্যটা দেখতে কেমন, এমসিকিউ এর জন্য দেখে রাখবা। আদার্স কোনো প্রমাণ আসবে না। আসলেও কিভাবে প্রমাণ করতে পারবা, এই যে ডিমর্গানের ল প্রমাণ করে দিলেই বাকিগুলো এই তিনটার হেল্প নিয়ে করা যাবে। তারপরও যদি কারো সমস্যা হয় আমাকে বলবা। আচ্ছা, তাহলে এখন আমাদের মেইন ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ডিমর্গানস ল। এটা খুব ভালোভাবে পড়তে হবে, এটা আসছিল কিন্তু এবার। যদিও এই পরীক্ষায় সিকিউ যেটা আসছে এটা কখনোই বোর্ডের সিকিউ আকারে আসবে না। তোমাদের আমরা পড়াতে পারছিলাম না বেশি বলে ওখান থেকে কোশ্চেন করছিল। আসলে ডিমর্গান ল থেকে বোর্ডে যদি প্রশ্ন আসে ম্যাক্সিমাম 2 মার্কের আসবে, অথবা বড় কোনো সরল করতে গেলে এটা লাগবে। তো চলো আমরা ডিমর্গানের লটা আগে লিখি। দুইটা উপপাদ্য আছে। পরীক্ষায় অনেক সময় বলা থাকে না যে কোন উপপাদ্য তুমি প্রমাণ করবা। তো বলা যদি না থাকে তাহলে প্রথম উপপাদ্য বলতে তোমরা বুঝে নিবা এটা যোগের উপপাদ্য। তাহলে আমরা একটু লিখে ফেলি। ধরো একটা টার্ম লিখলাম A1। এটা খুব সহজ, যতগুলো উপপাদ্য আছে এটা সব থেকে সহজ। এরকম ধরো অনেকগুলো ডট ডট আছে, এরপরে হচ্ছে ধরো AN। প্রমাণ পরে, আগে লেখা শিখাই যে কিভাবে মনে রাখবা। ডিমর্গানের ল যেটা বলে, প্রতিটা পদের উপরে যদি হোল কমপ্লিমেন্ট থাকে
এটা ভেঙে আলাদা আলাদা হবে। তার মানে টোটালটার উপরে বার ছিল, এখন প্রতিটা পদের উপরে আলাদা আলাদা হবে। তাহলে আমরা লিখতেছি, দেখো, A1 এর উপর আলাদা ভাবে দিলাম, A2 এর উপর আলাদা দিলাম, লাস্ট পদটা কি আমরা ধরে নিছি AN তম পদ, তাহলে এইটার উপরে বার হবে। সেকেন্ড ঘটনা কি, অপারেশন যা থাকবে তার বিপরীত হবে। তাইলে বলতো, যখন টোটালটার উপরে বার ছিল, তখন এক একটা পদের মাঝখানে অপারেশনটা কি ছিল, যোগ না গুণ ছিল? যোগ ছিল। যোগ ছিল, তাহলে এটা গুণ হয়ে যাবে। দ্যাট মিন্স লজিক্যাল অর থাকলে লজিক্যাল এন্ড হবে। সবাই কি বুঝেছো? বুঝতে পারছো? তাহলে ডিমর্গানের ল প্রমাণ করে দিব পরে। তাহলে মনে রাখার বুদ্ধি হচ্ছে, টোটালটার উপরে যদি বার থাকে তাহলে এটা ভেঙে আলাদা আলাদা হবে, আর হোল কমপ্লিমেন্ট যে পদগুলোর উপরে ছিল সেখানে যে অপারেশনটা থাকবে তার অপোজিট অপারেশন হবে। দ্যাট মিন্স ডট থাকলে প্লাস হবে, প্লাস থাকলে ডট হবে। দ্যাট মিন্স অর থাকলে এন্ড অপারেশন হবে, এন্ড অপারেশন থাকলে অর অপারেশন হবে। প্রমাণ আসলে তখন আমাদের লাগবে, বাট জেনারেলি এইটুকু জানলেই তোমরা সরল করতে পারবা। তাহলে আমরা যদি এখন এভাবে লিখতাম যে A1 ইন্টু A2, এরকম ডট 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 অনেক কিছু দেওয়া আছে, দিয়ে লাস্ট পদটা দিলাম AN। তাহলে এখন বলো তো, যখন আমরা A1 এর উপরে আলাদা বার নিয়ে ফেলবো, A2 এর উপরে আলাদা বার নিয়ে ফেলবো, তখন প্রথম যে ইকুয়েশনটা হোল কমপ্লিমেন্ট ছিল সেখানে অপারেশনটা কেমন ফরম্যাটে ছিল, যোগ না গুণ? গুণ গুণ ছিল স্যার। স্যার, এখন যোগ গুণ হবে। ছিল। তাহলে এখন কি হওয়া উচিত? যোগ। যোগ হবে। আশা করা যায় সবাই বুঝেছো। এখানে ডট 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 দিয়ে লাস্টে এসে প্লাস দিতে হবে। আশা করা যায় সবাই বুঝেছো। তো এখন পরীক্ষায় জেনারেলি দুই চলক অথবা তিন চলক আসে, ক্রিয়েটিভ আকারে আসলে আসে না। যদি ক্রিয়েটিভ আকারে আসে পরীক্ষায় তাহলে তিন চলক আসতে পারে, বাট জেনারেলি পরীক্ষায় 2 মার্কের প্রমাণ দিলে সচরাচর দুই চলকের জন্যই দেওয়া হয়। তাহলে দুই চলকের জন্য প্রমাণ করা গেলে তিন চলকের জন্য করা যাবে। কারণ গত ক্লাসে শিখাইছিলাম যে দুই চলক হলে ডাটা ইনপুট হবে কেমন, দুইটা জিরো দুইটা ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান। আর তিন চলক হলে কেমন হবে, চারটা জিরো চারটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান। তাহলে ঘটনা সেম। তাহলে আমি দুই চলকের জন্য করে দিচ্ছি, তোমরা তিন চলকের জন্য বাসায় করবা। যদি আটকায় যাও তাহলে আমি যে পিডিএফটা দিব ওখানে সলিউশন করে দেওয়া আছে, ওখান থেকে একটু হেল্প নিবা। তাহলে মনে রাখবা, ডিমর্গানের প্রথম উপপাদ্য বলতে বোঝাবে যোগেরটা। পরীক্ষায় যদি বলে ডিমর্গানের প্রথম উপপাদ্য প্রমাণ করো, তাহলে ধরে নিতে হবে এটা যোগের উপপাদ্যটা প্রমাণ করতে বলছে। আর যদি দ্বিতীয় উপপাদ্য বলে তাহলে গুণের উপপাদ্য। আর যদি বলে ডিমর্গানের উপপাদ্যগুলো প্রমাণ করো, তাহলে দুটাই প্রমাণ করতে হবে, দুটাই প্রমাণ করতে হবে। যোগেরটাও প্রমাণ করতে হবে, গুণেরটাও প্রমাণ করতে হবে। তাহলে প্রথম উপপাদ্যটা যোগের, দ্বিতীয় উপপাদ্যটা গুণের। বারবার বলতেছি, একটু মনে রেখে গেল। আচ্ছা, এবার প্লাস বি বার। তোমরা চাইলে এটা আলাদা আলাদা ভাবে প্রমাণ করতে পারো দুইটা। আমরা একটা ছক দিয়েই প্রমাণ করব যাতে ভেজাল কম হয়। তাহলে আমরা এটা সত্যক সারণী দিয়ে প্রমাণ করব। হ্যাঁ, সত্যক সারণী দিয়ে প্রমাণ করব। তো বুলিয়ান অ্যালজেব্রায় সত্যক সারণী দিয়ে প্রমাণ করাটাই শ্রেয়, কারণ এটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায় সাধারণ গণিতের মতো করে। কিন্তু সাধারণ গণিত আর বুলিয়ান অ্যালজেব্রা তো সেম না, এই জন্য আমরা একটা সত্যক সারণী দিয়ে প্রমাণ করব। তাহলে তোমরা আমাকে ইনশিওর করো তো যে আমাদের যে দুটো উপপাদ্য লিখেছি এখানে চলকের সংখ্যা কয়টা, এটা বলো। দুইটা। দুইটা স্যার। দুইটা। তাহলে গত ক্লাসে শিখাইছিলাম যদি চলকের সংখ্যা দুইটা হয় তাহলে টোটাল ডাটা ইনপুট কতগুলো হয়, এটা বলো। 4টা স্যার। চারটে, ঠিক আছে। তাহলে আগে এখানে চারটা ঘর করব, এটা আমাদের প্রথম কাজ। দুই চলক দেওয়ার পরে এখানে চারটা ঘর করে নেব, খুবই সহজ। এটা সব ছেলে মেয়েই বুঝে, তারপরও আমি আবার রিপিট করতেছি। আমি ধরে নিচ্ছি যে তোমরা আগে কিছু বুঝো নাই। তাহলে প্রথম ঘরে মনে আছে, এইভাবে লিখে নিতে পারো পেন্সিল দিয়ে। তাহলে 1 2, তাহলে প্রথম ঘরে কয়টা জিরো বসবে, প্রথম ঘরে দুইটা জিরো, তারপরে দুইটা কম আছে তাহলে দুইটা ওয়ান। শুরু হবে সব সময় জিরো দিয়ে, এটা মনে রাখবো। এবার একটা একটা করে, একটা একটা করে লিখলাম। তাহলে প্রথম উপপাদ্যটা আমরা আগে প্রমাণ করি। তাহলে প্রথম উপপাদ্যে দেখতে পাচ্ছি a প্লাস বি হোল বার আছে, এটার মান একসাথে বাহির করা যায়
বাট যেহেতু তোমাদের আমি প্রথম শিখাচ্ছি এই জন্য আমি আলাদা আলাদা প্রমাণ করে নিব, মানে এ প্লাস বি হোল বার বের না করে তোমরা যেহেতু প্রথম শিখতেছো আগে এ প্লাস বি এর মানটা বের করে নিবা। তারপরে এটার মান যদি জানা হয়ে যায় তাহলে বারের কাজটা কি, জাস্ট উল্টায় দাও, আমরা পরে উল্টায় দিব। তাহলে গত ক্লাসে শিখাইছিলাম বলো তো, যোগের নীতিটা কেমন ছিল, বুলিয়ান যোগের নীতিটা কেমন ছিল, যখন সবগুলো জিরো ইনপুটে তখন জিরো, আর ইনপুটে যদি একটা ভ্যালু ওয়ান থাকে তাহলে আউটপুট কি হয়ে যাবে, ওয়ান হবে। তাহলে এখন আমরা লেফট সাইডের মানটা ইজিলি বের করে ফেলতে পারবো আশা করা যায়। তাহলে আমরা কি করব এখন, দেখো যে এ প্লাস বি হোল বার, তাহলে বার হইলে কি হয়ে যাবে, এ প্লাস বি এর মান তো আমাদের জানা, জাস্ট এখানে উল্টায় যাবে। বিপরীত। তোমরা চাইলে যখন এক্সপার্ট হয়ে যাবা এক লাইন স্কিপ করতে পারো, একবারও লিখতে পারো। আচ্ছা, এখন রাইট সাইডে দেখতে পাচ্ছি এ বার ইন্টু বি বার আছে, বাট আমাদের কি এবারের মানটা জানা নাকি অজানা বলো? এবারের মানটা কি আমরা এখন পর্যন্ত অজানা। জানি? আমরা কিন্তু জানি না, অজানা। এবারের মান জানি না, এ এর মান জানি। তাহলে আমরা একটা কাজ করব, আগে এবারের মানটা বের করে নেব। তাহলে এ এর মানটা কি ছিল, এ এর মানটা ছিল দুইটা জিরো দুইটা ওয়ান। তাহলে এখন কি লিখবা, দুইটা ওয়ান দুইটা জিরো, বারের কাজটা কি উল্টানো। এই কেউ বুঝতেছো না এমন কেউ আছো নাকি? এগুলো খুব সহজ, এই জন্য একবার করে বলতেছি। বি বার, তাহলে বি এর মানটা কি দেওয়া আছে, বি এর কলামে যাও, জিরো ওয়ান জিরো ওয়ান, তাহলে উল্টায় গেলে কি হবে এখন, ওয়ান জিরো হবে। একটু মনোযোগ দাও তাহলেই বুঝতে পারবা। এখন আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা খুবই মহৎ, দেখো এবার আর বি বারটা গুণ করতে চাই। তাহলে এবার ইন্টু বি বার এটা লিখলাম। তাহলে এবারের মান যেহেতু জানা হয়ে গেছে, বি বারের মানটাও জানা হয়ে গেছে, আর গুণের নীতিটা জর্জ বুলি মারা যাওয়ার আগে আমাদেরকে শিখাই গেছে। কি নীতি ছিল, সবগুলো যদি ইনপুট ভ্যালু ওয়ান হয় তাহলে আউটপুটটা কি হবে, ওয়ান হবে। তাহলে কোথায় সবগুলো ওয়ান হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি এবার আর বিবার প্রথম রোতেই দেখো দুটা ভ্যালু ওয়ান, বাকি সবগুলো কিন্তু ওয়ান ফরম্যাটে নাই, একটা হলেও জিরো আছেই। তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। স্যার, তাহলে বলো আমি না এটা একটু বুঝলাম না। কোনটা বুঝেন নাই বলেন, কোন কলাম? স্যার, প্রথম থেকে এই কলমের। এই যে দেখো বাবা, এখানে প্রথম উপপাদ্যটা প্রমাণ করতেছি। তাহলে এ আর বি হচ্ছে দুইটা চলক না, দুইটা চলক হলে গতদিন আমরা এইটুক বুঝেছো, এ আর বি এর এই যে ডাটা ইনপুট করেছি এইটুকু বুঝেছো? স্যার, আমি ওইটুকুই বুঝি নাই। এটা তো গতদিন পড়াইছিলাম যে সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন, চলক সংখ্যা যদি দুইটা হয় তাহলে টোটাল ডাটা ইনপুট হবে হচ্ছে চারটা। চার বলতে কার কার বাইনারি ভ্যালু দিতে হবে, জিরোর বাইনারি ভ্যালু, ওয়ানের বাইনারি ভ্যালু, টু এর বাইনারি ভ্যালু, আর থ্রি এর বাইনারি ভ্যালু। তাহলে জিরোর বাইনারি ভ্যালুটা কত দেখো, এই যে জিরোর বাইনারি ভ্যালুটা, এই যে উপরে স্থানীয় মানটা আমরা ওয়ান আর টু দিয়েছি। এটা সংখ্যা পদ্ধতির পড়া, গতদিন মনে হয় তুমি শুরুর দিকে মিস করেছো, এই জন্য সমস্যা হচ্ছে। এই জন্য দেখো দুইটা জিরো, এই জন্য তো রেকর্ডেড ক্লাস দিয়ে দিলাম, ওটা স্যার, একটু দেখে নিতে আমার হবে। আমার আমার ফোনেও যে জুম অ্যাপ হইতেছিল না, যার কারণে সেদিনের ক্লাসটা আচ্ছা ভালো মতো এখন বুঝতে বুঝতে পারতেছো, পারিনি। এই যে দেখো ওয়ানের বাইনারি সংখ্যা ওয়ান পজিশনে ওয়ান, টু এর বাইনারি সংখ্যা কত, টু পজিশনে ওয়ান, বাকিটা জিরো। থ্রি এর বাইনারি সংখ্যা কত, দুই আর এক যোগ করলে তিন হয়, এই জন্য ওয়ান ওয়ান। সহজ মনে রাখার বুদ্ধি বলছিলাম যে টোটাল যেহেতু ডাটা ইনপুট হবে চারটা, তাহলে এখানে স্থানীয় মান যেহেতু দুই, তাহলে প্রথমে দুইটা জিরো দিব, তারপরে বাকি দুইটা ওয়ান দিব। আর এখানে যেহেতু ওয়ান, স্থানীয় মানটাই কি দেওয়া দেওয়া থাকবে, তাই না? হ্যাঁ চলকের সংখ্যা পরীক্ষায় দেওয়া থাকবে, চলকের আচ্ছা। সংখ্যা পরীক্ষাতে